তোমরা 9-10-এ তোমাদের দুইটা অধ্যায় ছিল, স্থির তড়িৎ কিন্তু ছিল, চলতড়িৎ ছিল। দুইটা অধ্যায় ছিল না? স্থির তড়িৎ ছিল, চলতড়িৎ ছিল। তো স্থির তড়িৎ অধ্যায়টা আমরা শেষ করছি। স্থির তড়িতের সাথে চলতড়িতের যে আহামরি সেই লেভেলের সম্পর্ক আছে এমন না, বুঝছো? মানে কেউ যদি স্থির তড়িৎ বাদ রেখে যদি চলতড়িৎ করে তাহলে বুঝবে, সমস্যা নেই। অনেক যে সম্পর্ক এরকম না, বুঝছো? স্থির তড়িৎ বাদ রেখেও কেউ চাইলে চলতড়িৎ করতে পারে, করা যায়। তো একেবারে নর্মাল আলোচনা থেকে শুরু করব। দেখো, একেবারে নর্মাল আলোচনা। ধরো এটা একটা চার্জ, সেটা হলো Q1 চার্জ। এটা একটা চার্জ, এটা হলো Q2 চার্জ। এখন ধরে নিলাম এই যে Q1 চার্জ আছে এটার বিভব 50 ভোল্ট, আর এই যে Q2 চার্জ দেখতেছো এটার বিভব হলো 10 ভোল্ট। এখন এই দুইটা চার্জকে যদি আমরা কানেক্ট করি, মানে যে কোনো একটা তার দিয়ে লাগাই দিব, দুইটা চার্জকে কি করব আমি তার দিয়ে লাগাই দিব, তাহলে বলতে পারবা চার্জটা কোথায় থেকে কোথায় যাবে? চার্জটা কোথায় যাবে? চার্জ দেখো, ওই তড়িৎ প্রবাহ যে কথা, তড়িৎ প্রবাহ মানে কি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাই না? তাহলে যদি আমি তোমাকে এই কথা বলতাম যে ধরো এটা একটা বিন্দু এ বিন্দু, যার বিভব হলো VA = 100 ভোল্ট, VA = 100 ভোল্ট। আরেকটা বিন্দু আছে এটা বি বিন্দু, তাহলে আমি ধরে নিলাম VB = 20 ভোল্ট। এখন আমি তোমাকে বললাম যে এই দুই বিন্দুর মধ্যে আমি একটা কানেকশন দিয়ে দিব, তাইলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? তড়িৎ মানে কারেন্ট কোন দিকে যাবে দেখি বলো তো। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর বিভব হলো 100 ভোল্ট, এর বিভব কত? 20 ভোল্ট। এখন আমি তোমাকে বললাম যে ভাই কারেন্ট কোন দিকে যাবে দেখি বলো তো, এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে? এ থেকে বি এর দিকে। এটা নর্মাল কিন্তু, কারণ আমরা জানি যে তড়িৎ প্রবাহ হয় কোন দিকে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা কিন্তু 9-10-এর বাচ্চাও জানে, বুঝছো? কারেন্ট প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ভাই এখানে উচ্চ বিভব কোনটা? 100 ভোল্ট। নিম্ন বিভব কোনটা? 20 ভোল্ট। তাহলে কারেন্ট যাবে কোন দিকে দিকে বলো তো? এ থেকে বি এর দিকে। তো তুমি এ থেকে বি এর দিকে, তাহলে ডিরেকশন কিভাবে দেখাইতে হয়? এই যে তীর চিহ্ন দিয়ে, তীর চিহ্ন মানে কি? এ থেকে যাচ্ছে কোন দিকে দেখো তো? বি এর দিকে। আমি যদি তীর চিহ্ন এ দিকে দিতাম তাহলে কি বুঝাইতো? এটা বি থেকে এ এর দিকে বুঝাইতো। কথা বুঝছো? আচ্ছা, বি থেকে এ এর দিকে এটা বুঝাইতো। হ্যাঁ, এখন আসো সেম ভাবে যদি আমি এই Q1 চার্জ আর Q2 চার্জকে কি করি? তার দ্বারা সংযুক্ত করে দিলাম। এখন আমি তোমাকে বলতেছি ভাই এই Q1 চার্জ এবং Q2 চার্জ দুটাকে আমি তার দ্বারা লাগাই দিছি, আমাকে বলো চার্জ দ্বয় স্থানান্তরিত হবে কোন দিক থেকে কোন দিকে? Q1 থেকে চার্জ কি Q2 তে যাবে নাকি Q2 থেকে চার্জ Q1 এ আসবে? Q1 থেকে যাবে কোন দিকে? Q2 তে। কেন ভাই? এটা 50 ভোল্ট আর এটা 10 ভোল্ট। আমরা জানি হাই ভোল্টেজ এরিয়া থেকে লো ভোল্টেজ এরিয়ার দিকে কি যায়? কারেন্ট অথবা চার্জ। কারেন্ট অথবা কি? চার্জ। আর লো ভোল্টেজ এরিয়া থেকে হাই ভোল্টেজ এরিয়ার দিকে কি আসে? ইলেকট্রন আসে। কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে এটা হলো 100 ভোল্ট, এটা 20 ভোল্ট, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? বি থেকে এর দিকে। কথা বুঝছো? কারেন্ট যাবে এ থেকে বি এর দিকে, ইলেকট্রন আসবে বি থেকে এর দিকে। অলওয়েজ মনে রাখবা হাই ভোল্টেজ এরিয়া থেকে লো ভোল্টেজ এরিয়াতে যায় কারেন্ট, আর লো ভোল্টেজ এরিয়া থেকে হাই ভোল্টেজ এরিয়াতে কি আসে? ইলেকট্রন। সামান্য কথা মনে থাকবে না? আচ্ছা, এইবার দেখি কেউ একজন বলো। নর্মাল আমরা জাস্ট বেসিক আলোচনা করতেছি। প্রথমে ধরো এটা একটা বিন্দু, তো এর বিভব হলো 20 ভোল্ট। এইটাকে তুমি কি করছো? ভূমি সংযোগ দিছো। ভূমি সংযোগকে এইভাবে দেখানো হয়, আর্থিং। ভূমি সংযোগ বা আর্থিং এইভাবে দেখানো হয়। বলতে পারবা
ধরো এটা এ দ্বারা প্রকাশ করলাম এটাকে, আর এই যে ভূমি সংযোগ দিছি এটাকে আমি বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। দেখি কে বলতে পারে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এ থেকে বি এর দিকে। কেন এ থেকে বি এর দিকে? পৃথিবীর ভোল্টেজ কিন্তু জিরো। এই যে আমি যে ভূমি সংযোগ দিছি তার মানে এই যে ভূমি সংযোগ দেওয়া যে জায়গা বি বিন্দু, এই বিন্দুর তাইলে বিভব কত? জিরো। কিন্তু এটা আমার স্থির তড়িতেও কিন্তু পড়ে আসছে। তাইলে এই যে বি বিন্দু এর বিভব কত ভোল্টেজ ভাই? জিরো ভোল্টেজ। তাহলে উপরে 20 ভোল্ট, নিচে 0 ভোল্ট, বড় কোনটা? 20। তাহলে কারেন্ট যাবে কোন দিক থেকে কোন দিকে? 20 এর থেকে 0 এর দিকে নাকি 0 থেকে 20 এর দিকে? 20 এর থেকে 0 এর দিকে। তাহলে কিভাবে দেখাইতে হয়? এইভাবে দেখাইতে হয়। তাহলে কারেন্ট যাবে আমার এ থেকে কোন দিকে? বি এর দিকে। কথা বুঝছো? যদি বলি যে এই জায়গাতেই ইলেকট্রন যাবে কোন দিকে? ইলেকট্রন যাবে বি থেকে এর দিকে। কথা বুঝছো? এই হলো বিষয়। এইবার এটা কে বলতে পারে দেখি। ধরো এটা হলো -10 ভোল্ট, এইটাকে তুমি কি করছো? ভূমি সংযোগ দিছো। এইবার বলো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এগুলো তোলা লাগবে না, এটা এমনি বুঝতে পারবা। কারেন্ট কোন দিকে যাবে বলো? দেখো এটা -10 ভোল্ট, ভূমি কত ভোল্ট ভাই? 0 ভোল্ট। এখন আমাকে বলো 0 ভোল্ট বড় নাকি -10 ভোল্ট বড়? 0 বড় না, নর্মাল জিনিস। তাহলে বি থেকে এর দিকে কি যাবে? কারেন্ট যাবে। যদি বলি ইলেকট্রন কোন দিকে যাবে? এ থেকে বি এর দিকে। কথা ক্লিয়ার? আচ্ছা এবার লাস্ট এক্সাম্পল। এই দুইটা বিন্দু, একটা হলো -10 ভোল্ট আর একটা হলো -50 ভোল্ট। দুইটাকে আমি তার দ্বারা কানেক্ট করছি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমাকে বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? কে বলতে পারে? কারেন্ট এই দেখো উল্টা পাল্টা লেগে গেছে। বলো কারেন্ট কোন দিকে যাবে? ওই যে ছোট ভাইয়ের থেকে শেখো। এ বড় নাকি বি বড়? এটা -10 ভোল্ট, এটা হলো -50 ভোল্ট। তাহলে ভাই -50 বড় না -10 বড়? -10 বড়। -10 মানে কি? এটা নেগেটিভ কিন্তু কম নেগেটিভ। আর -50 মানে কি? এটা বেশি নেগেটিভ। তাহলে কম নেগেটিভটা বড় নাকি বেশি নেগেটিভটা বড়? কম নেগেটিভটা বড় না? কথা বুঝছো কিনা? কম নেগেটিভটা বড়। এটা এভাবে বোঝানো যায় যে ধরো তুমি কারো থেকে 5 টাকা ঋণ নিছো, 5 টাকা ঋণ নিছো, তার মানে তুমি -5 খেয়ে বসে আসো। ঋণ মানে তো মাইনাস। আর কেউ একজন 50 টাকা ঋণ নিছে, 50 টাকা ঋণ নিছে, তাহলে ও কি -50 খেয়ে বসে আছে। এই দুইজনের মধ্যে অপেক্ষাকৃত বড় লোককে? যে কিনা 5 টাকা ঋণ খেয়ে বসে আছে। যে 50 টাকা, এ তো 50 টাকা দেওয়া লাগবে, এর আবার এর 5 টাকা দেওয়া লাগবে জাস্ট। তাহলে অপেক্ষাকৃত বড় লোককে? বোঝা যাচ্ছে 5 এটা। তাইলে বোঝা যাচ্ছে এই মানটা বড়, এই মানটা ছোট। জাস্ট খালি 50 60 এরকম দেখলেই হবে না, দেখা লাগবে মাইনাস। তাহলে কারেন্ট যাবে এ থেকে বি এর দিকে। ইলেকট্রন কোন দিকে যাবে? বি থেকে এ এর দিকে। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাইলে যে আমাদের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় আর ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে আসে। এইবার আসো, এই যে আমাদের টপিকের নাম লেখো ওহমস ল, ওমের সূত্র। 9 10 পড়ছো, দেখো ওহমের সূত্র, ওহমস ল। দেখো ধরো এটা একটা তার। দেখি বলো তো, এই যে এই চিহ্ন যে আমি দাগাইলাম, তো এটা আসলে কি? এটা কি আসলে? এটা হলো, একটু ভালো করে দাগাই। এটা কি রোধ না? রোধ মানে কি দেখি বলো তো, রোধ মানে কি? রোধ মানে হলো বাধা। রোধ মানে হলো বাধা। এই যে এই দিক দিয়ে ধরো এটা হলো একটা তার, তার মানে এদিক দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। এখন এই যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় দেখো তো, এটা কি একটা বাধা? তড়িৎ প্রবাহে যে বাধা সেটাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। তড়িৎ প্রবাহের যে বাধা সাধারণ কথায় সেটাই হলো রোধ। এখন ধরো আমাদের কারেন্ট প্রবাহিত হবে, অবশ্যই এই রোধের মধ্যে দিয়েও যাবে।
কারেন্ট তো রোধের ভিতর দিয়েও যাবে, আবার এমন ভাবো না যে যত বাধা আছে তার মানে যাবে না। প্রত্যেকটা যন্ত্র বা প্রত্যেকটা তারের ভিতরেই কি আছে, বাধা আছে, ওর ভিতর দিয়ে কারেন্টের যাওয়া লাগবে। কথা বলছো? এখন এটা আমরা ধরে নিলাম রোধ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই রোধের দুই পাশে ধরো এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এই রোধের দুই পাশে দুইটা বিন্দু আমি ধরে নিলাম। তো এই বিন্দুর যে বিভব সেটাকে আমি ধরে নিলাম ভি এ, আর এই বিন্দুর যে বিভব এটাকে আমি ধরে নিলাম ভি বি। কথা বলছো? এটা একটা তার যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা? আই দ্বারা প্রকাশ করা হয়। আমি বুঝাচ্ছি যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, তাহলে এটা কি? এটা হলো রোধ, আর দ্বারা প্রকাশ করছি। এখন এই রোধের দুই প্রান্তে অবশ্যই কি আলাদা আলাদা বিভব আছে। তো রোধের বাম পাশের বিভবকে আমি ধরলাম ভি এ, রোধের ডান পাশের বিভবকে ধরলাম আমি ভি বি। তাহলে দেখি বলো তো, এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত? কে বলতে পারে? নর্মালি বলো, এটার রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি এ মাইনাস ভিবি নাকি ভিবি মাইনাস ভি এ? কে বলতে পারে? ভি এ মাইনাস ভিবির হাত পক্ষে কয়জন? ভি এ মাইনাস সবাই তো ঠিক আছে, সবারই ঠিক আছে। দেখো ভাই, কারেন্ট যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তার মানে ভি এ বড় না হইলে কি কারেন্ট যাইতো? কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অবশ্যই এটা হাই ভোল্টেজ এরিয়া, এই জন্যই তো কারেন্ট যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে। কথা ক্লিয়ার কিনা? এখন দেখো, বিজ্ঞানী ওহম বলছে যে এই যে যেরকম কোনো একটা রোধের ভিতর দিয়ে কারেন্টটা কিভাবে প্রবাহিত হয় এবং কত প্রবাহিত হবে, ওহম বলছে রোধের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে যেই পরিমাণ, সেটা হবে আসলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হারে। যদি তুমি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে বাড়াও তাহলে কারেন্ট বেশি যাবে, যদি দুই প্রান্তের বিভব পার্থক্যটা কমে তাহলে কি হবে? কারেন্ট কম যাবে। কথা বলছো? সহজ কথা। তাহলে আই সমানুপাতিক আমরা এই জায়গা থেকে লিখতে পারি না ভি এ মাইনাস ভি বি, অর্থাৎ বিভব পার্থক্য লিখতে পারি কিনা? তো ভি এ মাইনাস ভি বি এটাকে আমরা সাধারণভাবে ভি দ্বারা প্রকাশ করলাম, আই সমানুপাতিক ভি লিখলাম। এই ভি মানে কি কে বলতে পারে? এটা ভি এ মাইনাস ভিবি, এই ভিটা কিন্তু বিভব পার্থক্য, কারণ আমি ভি এ মাইনাস ভিবি সমান সমান ভি লিখতেছি, তাহলে এটা কি বিভব পার্থক্য না? তাহলে এই ভি হলো বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আর এই আই হলো, আই দ্বারা কি প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহ না? তড়িৎ প্রবাহ। সহজ কথায় বিজ্ঞানী ওহম এটাই বলছে যে স্থির তাপমাত্রা নির্দিষ্ট থাকলে কোনো রোধের ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে সেটা হলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে বাড়াও, কোনোভাবে যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়বে, আর যদি কমে তাহলে কি হবে? কারেন্ট কমবে। নর্মাল হিসাব। তাহলে যদি আমি তোমাকে বলি, ধরো দেখে দেখে বলবা রোধ ফিক্স, আমি রোধের কোনো ইনফরমেশন তোমাকে দিব না, এটা 20 ভোল্ট, এটা 5 ভোল্ট, আর এই জায়গাতে এটা হলো 25 ভোল্ট আর এটা হলো 15 ভোল্ট। দেখো উপরে একটা চিত্র দিছি যেখানে একটা রোধ, তার এক প্রান্তে হলো 20 ভোল্ট, আরেক প্রান্তে কত? 5 ভোল্ট। পরের যে চিত্র, তার এক প্রান্তে 25 ভোল্ট, আরেক প্রান্তে কত? 15 ভোল্ট। দেখি কে বলতে পারে এই জায়গাতে, তোমাদের সবার থেকে অ্যান্সার নিব। এটা বলবা 1 নম্বরে বেশি কারেন্ট প্রবাহিত হবে নাকি 2 নম্বরে বেশি কারেন্ট প্রবাহিত হবে? 1 নম্বরে বেশি কারেন্ট প্রবাহিত হবে নাকি 2 নম্বরে কারেন্ট বেশি প্রবাহিত হবে? বলো। 1 নম্বরে বিভব পার্থক্য কত? আচ্ছা আমি তোমাদের প্রথমেই বলছি যে কারেন্ট বেশি প্রবাহিত হবে কখন? যখন বিভব পার্থক্যটা বেশি হবে। তাহলে প্রথম চিত্রে বিভব পার্থক্যটা কত? 20 আর 5 বিয়োগ করো, কত আসে? 15। পরেরটাতে তাহলে কোনটা বড়? 10 বড় না 15? 10 বড় নাকি 15 বড়? তাহলে কোথায় কারেন্ট বেশি প্রবাহিত হবে? অ্যান্সার হবে 1 নম্বর।
বুঝছো? তো এই যে দেখো এই পর্যন্ত যে আমরা আসলাম আই সমানুপাতিক ভি, তো এই জায়গাতে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে আমাদের কি আসে? একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তাহলে আই সমান সমান একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের নাম হলো জি। আই সমান সমান জি ভি। এটা বলে সার্বজনীন। এই চলতরিতের ভিতরে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কই থেকে আসবে? এটা আলাদা। ও জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবককেও কিন্তু জি দ্বারা প্রকাশ করা হয়, ওই জন্য ওটা বলতেছে। তো এটাও আবার এখানে কোথা থেকে আসবে? দেখো আই সমান সমান কি একটা ধ্রুবক চলে আসবে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে, সেটা হলো জি। এই জিটা হলো, এই জিটাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা, এটা তোমাদের 9 10 ছিল না। পরিবাহিতা লিখে নাও, এই জি হলো পরিবাহিতা। আই সমান সমান জিভি। এটা লক হওয়া বাদ দিয়ে সবই লক হয়ে গেছে। তাহলে আই সমান সমান জিবি, যেখানে জিটা আসলে কি? পরিবাহিতা। দেখো ডান পাশে একটু লিখে নাও এইভাবে, পরিবাহিতা জি সমান সমান, পরিবাহিতা যেটা আছে সেটা হলো রোধের বিপরীত। সেটা কি আসলে? পরিবাহিতা এমন একটা রাশি সেটা কিনা রোধের বিপরীত। তাহলে যদি বলা হয় পরিবাহিতা কাকে বলে, তাহলে তুমি কি বলবা? রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা বলে। সহজ না? এটা হলো পরিবাহিতা। পরিবাহিতা কি দেখো তো রোধের বিপরীত না, তাহলে তুমি বলবা রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা। বুঝছো? কে বলতে পারে আচ্ছা রোধের এককটা কি? রোধের একক, রোধের একক কি ওহম না? রোধের একক হলো ওহম। এই যে রোধ আর এ ভাই যে এটার একক কি? এটা রোধ না? রোধের একক কি ওহম না? না এটা পড়নি। এটা ওহম হলো কিভাবে আঁকাইতে হয়, ওই যে টম এন্ড জেরির হলো জেরির যে একটা ঘর আছে, ছোট ঘর দেখবা, বুঝছো কিরকম? এইরকম 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 এরকম করেও আঁকানো যায় ওহম। তো এইভাবে দেখালেও হয়, এইভাবে দেখালেও হয়, বুঝছো? এইভাবে দেখাবো, এটা হলো ওহম। এটা কিন্তু আবার পাই না, অনেকে আবার এটা পাই মনে করে, এটা কিন্তু পাই না। পাই কিরকম? পাই তো হয় এরকম, বুঝছো? পাই হয় এরকম। আর এটা কি? ওই যে টম এন্ড জেরির ভিতরে জেরির ছোট ঘর, ওইটা হলো রোধের একক ওহম। তাহলে এটা কিসের একক বলো তো? রোধের একক। রোধের একক হলো ওহম। এখন আমি তোমাকে বলতেছি যে পরিবাহিতার এককটা কি বলো? কে বলতে পারে এখান থেকে? 1 ডিভাইডেড বাই, এই যে দেখো পরিবাহিতা জি এর একক 1 ডিভাইড বাই আর এর একক কি? ওহম না? তাহলে 1 ডিভাইডেড বাই ওহম মানে কি? পার ওহম। আচ্ছা, তাহলে জি এর একক পার ওহম, এইভাবে লিখতে হয়, ওহম ইনভার্স। ওহম ইনভার্স। দেখো এই যে ওহম ইনভার্স, অর্থাৎ এই যে পরিবাহিতার একক লিখলাম আমি ওহম ইনভার্স, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সিমেন্স। কি বলা হয়? সিমেন্স। এস সিমেন্স। সিমেন্স তার ভালোভাবে লিখতেছি, এস দ্বারা প্রকাশ করা হয়, সিমেন্স এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি তোমাকে বলি পরিবাহিতা জি এর একক কি, তাহলে তুমি কি বলবা? পার ওহম অথবা সিমেন্স। পার ওহমও হবে, সিমেন্সও হবে। এই জায়গা থেকে কোশ্চেন কিভাবে আসে? বলবে যে নিচের কোনটি পরিবাহিতার একক? 1 নাম্বার অপশন পার ওহম, 2 নাম্বার অপশন সিমেন্স, এই যে সিমেন্স, 3 নাম্বার অপশন হলো সিমেন্স পার মিটার দিয়ে দিল ধরো, তাহলে কি হবে? 1 আর 2।
কারণ পার ওহমও হয়, সিমেন্সও হয়, কিন্তু সিমেন্স পার মিটার কি হবে? বুঝতে পারছো? এইভাবে কোশ্চেনটা আসে। আচ্ছা, এতটুকু যদি তোলা হয়, দেখো তো আমি বলছিলাম যে পরিবাহিতা হলো কিসের বিপরীত রাশি? রোধের বিপরীত রাশি। তাহলে জি সমান সমান কি লিখছিলাম আমি? 1/r। তাহলে দেখি বলো তো ভাই, এই জায়গা থেকে আমি কি লিখতে পারবো? আই সমান সমান জি এর পরিবর্তে কি লেখা যায়? 1/r। তাহলে এটা কি হয়ে যায়? v/r হয়ে যায় না? তোমরা এটাই পড়ছো, আই সমান সমান v/r। কি বললা? ওহম লেখাটা? ও আচ্ছা, এই যে এটা, আচ্ছা আগেরটা সহজ ছিল। এটা এভাবে দিবা, দিয়ে তুমি চাইলে এভাবে দিবা, তাইলেও হবে, একই কথাই। তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিলেই হয়ে গেল, বুঝছো? আমি এভাবেই দেই। আমি এখন তোমরা যদি অন্যভাবে দাও একই কথাই, জাস্ট একটু বোঝানো লাগবে। অথবা কেউ যে এভাবে দেয়, একটু ইয়ে করে এইভাবে দেয়, তাও হবে। এইভাবে দিলেও হবে, এটা যদিও হারের মতো লাগতেছে, বুঝছো? পরীক্ষায় কোশ্চেন যেভাবে ছিল ওইভাবে কি তোলা যাবে? ওইভাবে তোলাটা মুশকিল না। এইভাবে ছিল, এইভাবে ছিল। তো এইভাবে না তুললেও হয়, এটা করলেই হয়। এটা অনেকে আছে যে এইভাবে দেয়। তোমার কাছে যেটা সহজ লাগে তুমি দাও, প্যারামিটার। বুঝছো? এই যে ওহম মিটার এইভাবে লেখো, তোমাদের যেটা সহজ লাগে, বুঝছো? আচ্ছা, তাইলে আই ইকুয়াল আমরা কি পেয়ে গেলাম দেখি বলো তো? v/r পেয়ে গেলাম, যেটা কিনা ওহমের, তোমরা আগে থেকে এই সূত্রটা জানো, ওহমের মেইন সূত্র হিসেবে জানো। আই ইকুয়াল কি? v/r। অর্থাৎ এখানে আইটা কি দেখি বলো তো? ভিটা কি? বিভব পার্থক্য। কেউ যদি বলে বিভব তাহলে ভুল হয়ে যাবে। এটা কি বিভব নাকি বিভব পার্থক্য? ওই দেখো কই থেকে নিয়ে আসছি আমি, এটা বিভব পার্থক্য থেকে নিয়ে আসছি। ভিএ মাইনাস বিভি থেকে নিয়ে আসছি না বি? তাহলে এটা হলো বিভব পার্থক্য। দরকার হলে এটা লিখে নাও। আই হলো তড়িৎ প্রবাহ, ভি হলো বিভব পার্থক্য, এই আর হলো রোধ। আই হলো তড়িৎ প্রবাহ, ভি হলো বিভব পার্থক্য, আর হলো রোধ বা রেজিস্ট্যান্স। এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কারো? সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাইলে এটা গেল আমাদের ওহমের সূত্র, ওহমস ল। এরপরে আসো, টপিকের নাম লেখো রোধের সূত্র ও আপেক্ষিক রোধ বা রোধত্ব। একটু লেখো রোধের সূত্র ও আপেক্ষিক রোধ বা রোধত্ব। টপিকের নাম লেখো, লিখে দাগ দাও। হ্যাঁ, রোধত্ব বা রোধকত্ব একই জিনিস। এটা কেউ চাইলে রোধত্ব বা রোধকত্ব লিখতে পারো, রোধকত্ব। বা কেউ চাইলে এটা আরেকটা ইয়ে লেখা যায়, ওটার দরকার নাই, পরিবাহিতাঙ্ক লেখা যায়। এটাকে পরিবাহিতাঙ্ক, দরকার নেই। কেউ চাইলে এটার কয়েকটা নাম আছে, দেখো আপেক্ষিক রোধ বা রোধত্ব, আর ওটা অবশ্য আলাদা রাশি, তো দরকার নেই, তুমি রোধকত্ব লিখতে পারো, দিছো টাইটেল দিছো। তাহলে রোধের সূত্র, রোধকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখি বলো তো? রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এই রোধটা চারটা বিষয়ের উপরে ডিপেন্ড করে। কয়টা বিষয়ের উপরে? তাহলে লেখো, রোধের নির্ভরশীলতা। এটা পরীক্ষায় আসে কিভাবে জানো? বলে যে রোধ যেটা আছে এটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? একটা, দুইটা, তিনটা, চারটা? অ্যান্সার কি হবে? চারটা। রোধ চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা হয়ে গেল একটা এমসিকিউ। আবার এভাবেও আসে
নিচের কোনটির উপরে রোধ নির্ভরশীল নয়? তাহলে এই চারটার মধ্যে যেটা থাকবে না সেটাই হবে অ্যান্সার, কারণ এই চারটার উপর নির্ভরশীল থাকবে। ওটা লিখে দিচ্ছি। তাহলে রোধের নির্ভরশীলতা, চারটা বিষয়ের উপরে চারটি লিখতে পারো, চারটি। তাহলে হাইলাইটেড হবে, এটা একটু স্টার দিয়ে রাখো। এটা আসে কিন্তু এমসিকিউ অনেকবারে আসছে। রোধ কয়টি বিষয়ের উপর ডিপেন্ড করে? চারটি। এক নাম্বার, পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্যের উপরে রোধ ডিপেন্ড করে। দৈর্ঘ্য কম বাড়া হলে রোধ কি হবে? কম বাড়া হবে। পরিবাহীর দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 3 নাম্বার, পরিবাহীর উপাদান। 4 নাম্বার কি? তাপমাত্রা। এই চারটা বিষয়ের উপর রোধ ডিপেন্ড করে। পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, আরেকটা কি? তাপমাত্রা। যদি তুমি পরিবাহীর দৈর্ঘ্য চেঞ্জ করো, ধরো তুমি কি করলা, একটা পরিবাহী ছিল সাপোজ তামার তার, তো তুমি কি করলা, আরো তামার তার যুক্ত করলা, তাহলে কি হয়ে যাবে? তখন আলটিমেটলি রোধ বেড়ে যাবে। তামার তার ওইটাকে তুমি আরো মোটা করলা, তখন কি হয়ে যাবে? এটা কমে যাবে। পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে এবং কি তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। এটা কি লেখা হয়েছে? এখন আসো, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইগুলোর উপরে আসলে কিভাবে ডিপেন্ড করে এটা একটু আমরা দেখব। লেখো দৈর্ঘ্যের সূত্র। রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র, এটা লেখো। রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র। রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র। রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র, অর্থাৎ রোধের সূত্র আসলে দুইটা সূত্রের সমন্বয়। একটা হলো দৈর্ঘ্যের সূত্র, আরেকটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এই দুইটা সূত্র থেকেই মেইনলি রোধের সূত্রটা আসছে। এই জন্য আমি প্রথমে 1 নাম্বার সূত্র, এটা কিন্তু এভাবেও আসে। ওই যে যারা ধরো একটু ভার্সিটি বা মেডিকেল এক্সাম দিবা, কিভাবে আসে জানো? বলে যে রোধের ক্ষেত্রে যে দুইটা সূত্র আছে তার প্রথম সূত্রের নাম কি? বলতে হবে যে দৈর্ঘ্যের সূত্র। 2 নাম্বার সূত্রের নাম কি? বলতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এইভাবেও আসে। তাহলে রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র সেটা কেমন দেখো। তুমি যখন দৈর্ঘ্যের সূত্রের কথা বলবা তখন এই তিনটা থাকবে ফিক্স। ফিক্স মানে কি? কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। তাহলে তুমি বলবা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর উপাদান নির্দিষ্ট থাকলে পরিবাহীর দৈর্ঘ্য হবে রোধের সমানুপাতিক। কথা বলছো? লিখতেছি, লেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর উপাদান নির্দিষ্ট হলে পরিবাহীর দৈর্ঘ্য হবে রোধের সমানুপাতিক। বা পরিবাহীর রোধ লেখো, হ্যাঁ দৈর্ঘ্য না লিখে এটা কেমন হয়ে গেল। নির্দিষ্ট হলে লেখো পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক।
পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এই কথা থেকে আমরা কি লিখতে পারি দেখি বলো তো? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর উপাদানও নির্দিষ্ট, মানে আমি একটা কথা বলছিলাম যে তুমি যখন সম্পর্ক স্থাপন করবা, কার সাথে সম্পর্ক স্থাপন করতেছো? রোধের সাথে দৈর্ঘ্যের। বাকি তিনটা কি থাকবে? স্থির। ওই জন্য লেখা হয়েছে দেখো, স্থির তাপমাত্রায় তাপমাত্রা চেঞ্জ হবে না, নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট মানে ক্ষেত্রফলও চেঞ্জ হবে না। তারপরে বলেছে কোনো পরিবাহীর উপাদানও নির্দিষ্ট হইলে তখন কি হবে? পরিবাহীর রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়? আর সমানুপাতিক এল, এটা লেখা যায়। তো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, আর সমানুপাতিক এল। রোধ হবে কিসের সমানুপাতিক? পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, যেখানে এল কি? পরিবাহীর দৈর্ঘ্য। এরপরে 2 নাম্বার সূত্র লেখো, রোধের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। রোধের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 নাম্বার দাও, রোধের ক্ষেত্রে, এটা সোজা করেই লিখি, রোধের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে কেমনে লিখবা বলো? স্থির তাপমাত্রায়, হ্যাঁ, কি লিখবা? স্থির তাপমাত্রায়। এবার লিখবা নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোন, এই যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে আছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে তুমি লিখবা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোন পরিবাহীর উপাদান নির্দিষ্ট হলে পরিবাহীর রোধ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তো এটা আসলে আমার এত কষ্ট করে লেখার দরকার নেই, এটা আমি এডিট করব। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীর উপাদান নির্দিষ্ট হলে পরিবাহীর রোধ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সমানুপাতিক না হয়ে এটা হবে কি? ব্যস্তানুপাতিক। এটা হলো 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার হয়ে গেল আমাদের, এটা লাগবেই না। রোধের ক্ষেত্রে এটা দৈর্ঘ্যের সূত্র না, এটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। রোধের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর উপাদান নির্দিষ্ট হলে পরিবাহীর রোধ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি? ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখি বলো তো? আর সমানুপাতিক, এটা অন্য কালার দিয়ে লিখি, আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই কত? এ। এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দ্বারা প্রকাশ করো। আর সমানুপাতিক 1/a। এবার আসো 1 ও 2 হতে, 1 আর 2 এবার কি করব? কম্বাইন করব, কম্বাইন। তাহলে দেখি বলো তো, 1 নম্বরে কি ছিল? আর সমানুপাতিক 1/l ছিল, তাই না? 1 নাম্বার ইকুয়েশনে ছিল আর সমানুপাতিক l, অর্থাৎ রোধ ছিল দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশন কি ছিল? 1/a। তাহলে 2 নাম্বার ইকুয়েশন ছিল। তাহলে যদি তুমি এই দুইটাকে কম্বাইন করো, তাহলে এই দুইটা জায়গা থেকে 1 ও 2 হতে এই দুইটাকে তুমি যদি কি করো? কম্বাইন করো, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো তো? বাম পাশে আর তো আরই থাকবে, সমানুপাতিক।
এটা এল এর উপর ডিপেন্ডেন্ট, এটা হলো এ এর ব্যস্তানুপাতিক। তাহলে এইভাবে লেখা যায় না আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ? কথা বুঝছো কিনা? আর সমানুপাতিক এল অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমি একবারে লিখি তাহলে দেখো তো, রোধ হলো দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোধ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই দুইটাকে আমি কি লিখলাম, একসাথে লিখলাম। বুঝছো? দৈর্ঘ্যের সমানুপাতিক রোধ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হলো রোধ। এই দুইটাকে আমরা কম্বিনেশন করে একসাথে লিখলাম, আর সমানুপাতিক এল বাই এ। বুঝছো? এতটুকু বুঝছো কিনা? এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কি আসবে, আগে থেকেই দেখতেছি আমরা একটা করে ধ্রুবক আসে। এই জায়গাতে ওই ধ্রুবকের নাম হবে রো। ওই ধ্রুবকের নাম কি হবে, রো। তাহলে আর ইকুয়াল টু চলে আসতেছে আমাদের সূত্র রো এল ডিভাইডেড বাই কি এ। তোমরা এটা 9 10-এও পড়ছো। আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ, যেখানে রোটা কি আসলে, রো হলো আপেক্ষিক রোধ। এই রো এর অপর নাম হলো আপেক্ষিক রোধ। রো এর অপর নাম আপেক্ষিক রোধ। এই রো এর অপর নাম হলো আপেক্ষিক রোধ। তাইলে ধরো আমি যদি বলি রোধের সূত্র আর সমান সমান, তাহলে কয়টা হবে? দুইটা সূত্র হচ্ছে না, একটা ওহমের সূত্র আর একটা হলো রোধের নির্দিষ্ট সূত্র। ওহমের সূত্র থেকে আমরা আই সমান সমান কি পাইছিলাম, ভি বাই আর। তাহলে আর সমান সমান কি পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে, ভি বাই আই। তাহলে এটা রোধের একটা সূত্র পাওয়া যাচ্ছে ওহমের সূত্র থেকে। আর রোধের আরেকটা সূত্র আমরা পাইলাম, সেটা কি, রো আর সমান সমান রো এল ডিভাইডেড বাই কি এ। যেখানে এই রোটা কি আপেক্ষিক রোধ, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য, এ কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝছো? এই হলো বিষয়। তাহলে রোধের আমরা দুইটা সূত্রই কিন্তু পাইলাম এই জায়গা থেকে। হয়েছে? এতটুকু তোলা হয়েছে। এইবার দেখি কেউ দেখে দেখে বলতে পারো কিনা, এই যে রো আছে, রো আপেক্ষিক রোধ, এটার একক কি? একক লোকে বললাম রো এর একক। রোধের একক কি? রোধের একক, রোধের একক হলো ওহম। এটা হলো এল, এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার। এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফল ভাই, মিটার স্কয়ার না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি মিটার স্কয়ার, ক্ষেত্রফল তো মিটার স্কয়ার। ক্ষেত্রফল কেমনে আসে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যের জন্য একটা মিটার, প্রস্থের জন্য একটা মিটার, তার মানে কি আসে মিটার স্কয়ার। তাহলে এখন আমি তোমাকে বলছি কিসের মান বের করতে, আপেক্ষিক রোধের একক বের করতে বলছি। তাহলে এটা এক পাশে রেখে বাকিগুলাকে কি করবা, অন্য পাশে পার করে দিবা। তাহলে আমরা একটু দেখি। দেখো আর সমান সমান ছিল রো এল ডিভাইডেড বাই এ, আমার দরকার রো বের করা। তাহলে রো সমান সমান কি হবে, উপরে আর এ চলে যাবে, নিচে কি আসবে এল আসবে। এটা বুঝছো কিনা? রো বের করবা, তাহলে এটাকে এই পাশে পার করে দাও, এলটাকে এই পাশে নিয়ে আসো, আর এ বাই এল। এখন আমাকে বলো এই আর এর একক কি ছিল, আর এর একক রোধের একক ওহম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক কি ছিল মিটার স্কয়ার। বসাও নিচে। দৈর্ঘ্যের একক কি, দেখো তো মিটার মিটার একটা কাটে না, তাহলে কি থাকলো ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। লেখো আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এই এককগুলো অনেক ইম্পর্টেন্ট, আর এটা তো কখনো মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নাই, সূত্র থেকেই বের করা যায়। আপেক্ষিক রোধের একক আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। বুঝছো এটা?
একটা অধ্যায় শুরু করলে, যখন শুরু করবা, ক্লাস মিস দেওয়া ছাড়া যদি কেউ কন্টিনিউয়াস ক্লাস করো, তুমি শিওর থাকো প্রত্যেকটা টপিকই বুঝবা, সব কিছুই বুঝবা। কিন্তু সমস্যা হয় কখন, যখন তুমি একটা ক্লাস মিস দিবা, পরের ক্লাসে যখন আসবা দেখবা যে উল্টাপাল্টা লেগে গেছে, তখন দেখবা যে ভাই এগুলো কি করাচ্ছে, আকাশ থেকে পড়বা একটা ক্লাস জাস্ট মিস দিলে। কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসে সম্পর্ক আছে। তুমি যত যাই করো, ক্লাস মিস দেওয়া যাবে না। ফিজিক্সের ক্ষেত্রে এটা আরো বেশি, ফিজিক্সের ক্ষেত্রে এটা সম্পর্ক অনেক বেশি। আরো একটা ক্লাস আজকে করালাম, এরপরে আমি রোদ রিলেটেড আরেকটা টপিক শুরু করব, তখন তুমি এটা যদি না পারো এটা কেমনে পারবা? কথা বলছো? একটার সাথে আরেকটা রিলেশন খুবই বেশি, এই জন্য একটা ক্লাস মিস দিলেই দেখবা যে অবস্থা খারাপ। বুঝছো? এসএসসি আর এইচএসসির ভিতরে রাত দিন তফাৎ আছে। এসএসসিতে যে বই, তাতে 4-5 মাস যদি কেউ পড়ে ভালো মতো তাইলেই হয়ে যায়। এইচএসসি কিন্তু অন্যরকম, সেটা তোমরা এতদিনে হয়তো বুঝেই গেছো। আচ্ছা, তাইলে আপেক্ষিক রোধের একক পাইলাম আমরা ওহম মিটার। দেখো, আমরা রোধের বিপরীত রাশি, যদি আমি তোমাকে বলি রোধের বিপরীত রাশি কি বলতে পারবা? পরিবাহিতা না? দেখো, আমরা জি সমান সমান কি লিখছিলাম? 1/r। তাই আমি যদি এখান থেকে দেখো, আমি যদি তোমাকে বলি আর সমান সমান আমি 1/g লিখবো, সমস্যা আছে? পাপ হবে? এটা আমার পাপ হবে না কিন্তু। তাহলে আর সমান সমান লেখা যায় 1/g। তাহলে আমি যদি তোমাকে বলি যে জি কি ছিল? এটা পরিবাহিতা ছিল না? পরিবাহিতার বিপরীত রাশি হলো রোধ, এটা যদি আমি তোমাকে বলি, তাহলে কথাটা কি ঠিক কিনা? অথবা যদি এটাও বলি যে রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা, এটাও কি ঠিক কিনা? এটাও কিন্তু ঠিক। তো যেরকম ভাবে রোধের বিপরীত রাশি ছিল পরিবাহিতা, একইভাবে আপেক্ষিক রোধ যেটা আছে রো, এর বিপরীত রাশির নাম হলো পরিবাহকত্ব। লেখো, আপেক্ষিক রোধ এক না, আলাদা আলাদা। আপেক্ষিক রোধের বিপরীত রাশি, নামের ভিতরে কিন্তু অনেক মিল আছে, বাট এক না কিন্তু। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। পরিবাহকত্ব, আর এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, দুইটা নাম। আপেক্ষিক রোধের বিপরীত রাশির নাম কি? পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক। কি দ্বারা প্রকাশ করা হবে এটাকে? এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা তো সিগমা জেনারেশন, সিগমা জেনারেশন না? সিগমা ভিডিও, সিগমা রিল, তাই না? তাহলে সিগমা সমান সমান 1/, কত? রো। সিগমা সমান সমান 1/, রো। এই যে দেখো, আমি বলছি আপেক্ষিক রোধের বিপরীত রাশি, এটা কি আপেক্ষিক রোধ না? তাহলে এটার বিপরীত রাশি কি? পরিবাহকত্ব। এখন আমি যদি তোমাকে বলি পরিবাহকত্বের বিপরীত রাশি কি হবে? আপেক্ষিক রোধ। এটাকে ওই পাশে নিয়ে যাও, হয়ে গেল। এটার একক কি, কে বলতে পারে? এই যে সিগমার এককটা কি? সিগমা, এটার একক কি? পরিবাহকত্বের একক দেখি, হিসাব করে বলো। পরিবাহকত্বের একক। আচ্ছা, নিচে কি? রো। রো এর একক কি বের করছিলাম? ওহম মিটার। তাহলে এটাও উপরে উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যায় না? তাহলে পার ওহম পার মিটার। মানে কিরকম বিষয়টা দেখো, যদি আমি তোমাকে এরকম দেই 1/2, তাহলে তুমি এটাকে কি লেখো? 2 ইনভার্স লেখো না? 2 ইনভার্স লেখা যায়। তো আমি তোমাকে দিছি 1/, ওহম মিটার, তাহলে তুমি কি করবা? ওহম মিটারের উপরে ইনভার্স লেখা লাগবে এইভাবে। ওহম মিটারের উপরে ইনভার্স মানে কি? ওহমের উপরেও ইনভার্স, মিটারের উপরেও ইনভার্স। তাহলে পার ওহম পার মিটার, পার ওহম পার মিটার। তো এটাকে আরেকভাবে লেখা যায়, আচ্ছা, পার ওহম মানে কি ছিল দেখি?
কেউ বলতে পারো কিনা? পার ওহম, পার ওহমের আরেকটা একক ছিল, দেখো দেখো, সিমেন্স ছিল না? পার ওহম মানেই কিন্তু সিমেন্স ছিল, আমি বলছিলাম। দেখো দেখো, বের করো, বের করে দেখো, পার ওহম মানে কি ছিল? সিমেন্স ছিল না? তাহলে এই জায়গা থেকে আমি পার ওহমের পরিবর্তে এস লিখতে পারবো না? সিমেন্স। আর এই মিটার ইনভার্সটা থাকবে। তাহলে এইভাবে কিন্তু দুইটা একক লেখা যায়। পরিবাহকত্বের একক হলো পার ওহম পার মিটার অথবা কি সিমেন্স পার মিটার। তোমাকে এমসিকিউতে ঠেকানো টিচারের কোনো বিষয়ই না, টিচারের জন্য কোনো বিষয়ই না। এসে এইভাবে উল্টাপাল্টা করে দিবে, দেখবে যে আটকে গেছো। যে কিনা প্রপারলি তোমার ধরো ফুল ভার্সনে না পড়বে, শর্টকাট মারবে বা ইয়ে করবে, তারা পারবে না এগুলা। ওয়ান শট, তাই না? ভালো কথা বলছে, ওয়ান শট। সারা বছর পড়াশোনার নাম নাই, শেষে গিয়ে ওয়ান শট। 24 ঘন্টা করে শেষ, 26 ঘন্টা। তুলছো এটা? রোধের যত কাহিনী আছে সবগুলো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট সহজ অঙ্কগুলা করবো। আচ্ছা, রোধের যে মেইন সূত্রটা ছিল আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ, এটার একটা ভৌত তাৎপর্য হলো, দেখো তো, এল মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাড়লে রোধ কি হবে? বাড়বে। কিন্তু এটা কি? এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এটার সাথে কি ব্যস্তানুপাতিক না এটা? তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে আর কি হবে? কমবে কিন্তু। আচ্ছা, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি আসলে? ধরো আমি তোমাকে বললাম বেশিরভাগ পরিবাহী যেটা আছে তামার তার, তামার তার দেখতে কেমন হয়? এরকম হয় না? এরকম হয় না? তো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা জানো? এই যে এই অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, ভিতরে যে গ্যাপটা আছে, লুমেনটা আছে, এভাবে থাকে না তামার তার? ধরো একটা গ্যাপ থাকবে, এভাবে লুমেন থাকবে, তাহলে এই গ্যাপ বা লুমেনের ক্ষেত্রফলটা কত? তাইলে দেখো তো, এটা তামার তার, এটা একটা বৃত্তের মতো না? দেখো তো, এই গ্যাপটা কি বৃত্তের মতো না? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, এখানে আর আসতেছে না? আর মানে কি? ব্যাসার্ধ। তোমাকে যদি এখন বলা হয় যে কোনো একটা পরিবাহীর ব্যাসার্ধ আমি বাড়াবো, তাহলে রোধ কেমন হবে? কে বলতে পারে? ব্যাসার্ধ বাড়াবা, ভাই ব্যাসার্ধ বাড়ান মানে কি? ক্ষেত্রফলও বাড়বে, কারণ পাই আর স্কোয়ার, আর এর মান বাড়াচ্ছ, তাহলে পাই আর স্কোয়ারের মানও বাড়বে। পাই আর স্কোয়ার মানেই তো হলো ক্ষেত্রফল। তাহলে তুমি আর এর মান বাড়াবা, আলটিমেটলি ক্ষেত্রফলটাও বাড়বে। তাহলে তখন আর কি হয়ে যাবে? কমে যাবে না? কথা বলছো? আর এর মান বাড়াবা, এ বাড়বে, এ বাড়লে আর কমবে। কথা ক্লিয়ার? তার মানে তুমি যদি পরিবাহীর ব্যাসার্ধ বাড়াও তাহলে রোধ কিন্তু কমে যাবে, রোধ কমে যাবে। এটা একটু চিন্তা করলেই বোঝা যায়। কেমনে বোঝা যায়? ভাই তোমাকে আমি বললাম যে এটা একটা ছোট রাস্তা, ছোট রাস্তার ভিতরে বাধা বেশি হয় নাকি এইরকম একটা বড় রাস্তার ভিতরে বাধা বেশি হয়? চিন্তা করে বলো। ভাই কারেন্ট যাবে এই জায়গাতে বাধা বেশি পাবে না? ছোট জায়গা, জায়গা দেখবা যা একজন আর একজনকে ঠেলা দিচ্ছে, দেখা কি করতেছে। আর এখানে অনেক বড় রাস্তা, তাই না? এই যে দেখো অনেক বড় রাস্তা এটা। তাইলে বলো তো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোথায় বেশি? এটাতে বেশি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইলে বাধাটা কি কম না? ওই যে বললা, তোমরাই তো বললা যে সহজেই যাইতে পারবে, বাধা কম। বাধা কম মানে কি? রোধ কম না? এ বেশি, রোধ কি কম। তুমি দেখো তো এখানে ব্যাসার্ধটা কি বেশি না, আর এখানে ব্যাসার্ধটা কি কম? দেখেই বোঝা যায়। তাহলে আসো আমরা একটু শুরু করি, সহজ থেকেই শুরু করব। এটা নাও, তোলো। তাড়াতাড়ি তুলবা, 1 মিনিটের ভিতরে তুলে ফেলবে, 1 মিনিট 10 সেকেন্ডের ভিতরে। তোলো তোলো।
এই ঘন্টা বেজে গেছে, হয়েছে তোলা? দেখো কি বলতেছে, কোন পরিবাহীর দৈর্ঘ্য 5 মিটার, ব্যাস 4 মিটার ও আপেক্ষিক রোধ 5.8 × 10⁻³ ওহম মিটার। আগে আমরা একটু যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিব। তোমাদের একটা কথা বলি, সেটা হলো ফিজিক্সের ম্যাথ করার বা ফিজিক্সের অঙ্ক সলভ করার মেইন অংশটাই হলো তোমাকে কি দেওয়া আছে এটা আগে বুঝে নেওয়া, আর এইখান থেকে তোমার কি বের করতে হবে এটা বোঝা। তুমি যদি ভালো মতো বুঝতে পারো যে আমাকে কি দেওয়া আছে, তাইলে মোটামুটি অর্ধেক ম্যাথ শেষ। এটাই বুঝতে পারবে না যে আসলে কি দেওয়া আছে, এটাই হলো প্রবলেম। এই জন্য আগে দেখে নেওয়া লাগবে। দেখি বলো, কোন পরিবাহীর দৈর্ঘ্য 5 মিটার, তার মানে কিসের মান দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে। তাহলে এল সমান সমান দেওয়া আছে 5 মিটার। ব্যাস 4 সেন্টিমিটার। ব্যাসকে প্রকাশ করা হয় ডি দ্বারা। কি দ্বারা? ডি দ্বারা। ডি হলো 4 সেন্টিমিটার। আচ্ছা, যদি ব্যাস 4 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে তাইলে বলো তো দেখি? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক না? ব্যাস হলো বড়, ব্যাসার্ধ কি ছোট? তাহলে ব্যাস হলো 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? 2 সেন্টিমিটার, অর্ধেক। তাহলে ব্যাসার্ধ আর হলো 2 সেন্টিমিটার। এটাকে একটু কি করে নিতে হবে? মিটারে করে নিতে হবে। 2 সেন্টিমিটার মানে কত? 0.02 মিটার। সব একক তোমাকে এসআই এককে করে নিতে হবে। এসআই একক, যেমন যদি ভর গ্রামে দেওয়া থাকে সেটাকে কেজি করতে হবে, দূরত্ব যদি সেন্টিমিটারে দেওয়া থাকে মিটারে করতে হবে, সময় যদি ঘন্টায় দেওয়া থাকে কিসে করতে হবে? সেকেন্ডে করতে হবে। বুঝছো? তাইলে আর দেওয়া আছে এটা আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা। রো দেওয়া আছে, কিন্তু রো কত দেওয়া আছে? 5.8 × 10⁻³ এত ওহম মিটার। এইগুলা তোমাকে দেওয়া আছে। দেখো, তোমাকে ফার্স্ট কোশ্চেন বলছে পরিবাহীর রোধ নির্ণয় করো। তাহলে কিসের মান বের করতে বলছে? আর এর মান বের করতে বলছে। তাহলে আর সমান সমান কি হবে? সূত্র রো এল ডিভাইডেড বাই এ। তাহলে মানগুলো বসাও জাস্ট। রো এর মান হলো 5.8 × 10⁻³ এল এর মান কত? 5 মিটার। এতে কি বসাবা? যে কোনো তারের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল। জাস্ট মনে রাখবা, তার কি হয় যে এরকম বলছিলাম না, গোলাকার হয়, এরকম হয় না, তার এরকম হয়। তাহলে এটার ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তাহলে এ এর মানটা বসাইতে হবে πr²। তাহলে বসাও। পাই এর মান কত? 3.1416। πr², আর এর মানটা কত? 0.02। তাহলে এর উপরে কি স্কোয়ার না? πr²। এই যে বসাই দিছি। এখন তুমি এটার মান বের করো, কত আসে? 23.07 এত ওহম। হয়ে গেল অ্যান্সার। ফার্স্ট অ্যান্সারটা হয়ে গেছে। কিন্তু এরপরে যেটা, এটা একটু দেখো, 2 নাম্বার। আরে দেখো, 2 নাম্বারে বলতেছে পরিবাহিতা নির্ণয় করো। আর পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে জি সমান সমান আমরা কি দেখছিলাম? 1/r। লেখো পরিবাহিতা। এখন তোমরা এটা বলতে পারলা, কিন্তু যে কিনা জানেই না যে পরিবাহিতা জি, ও পারবে? পরিবাহিতা নির্ণয় করো, ও জাস্ট খুঁজবে যে পরিবাহিতাটা কি আবার। তা বুঝছো? এই জন্য জানা থাকলে পারবা। পরিবাহিতা জি সমান সমান 1/, কত? 1/r এর মান কত?
23.07 0.034 একক কি দিবা বলো? পার ওহম দিলে কেমন জানি লাগে। পার ওহমের অপর নাম কি? সিমেন্স। এটা দিলে ভালো লাগে। এস এস দিবা। এখন না মনে থাকলে ওই পার ওহমই দিও, প্যারা নাই। 3 নাম্বার কি বলতেছে দেখো তো, পরিবাহকত্ব নির্ণয় করো। তাহলে পরিবাহকত্ব কি দ্বারা প্রকাশ করা হয়? পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান সমান কি? 1/ρ। রো এর মান দেওয়া আছে না তোমাকে? 1/ρ করলেই হয়ে গেল। 1/ρ এর মানটা বসাও। রো এর মান কত? 5.8 × 10⁻³ কত আসে? 172.4 172.4। পরিবাহকত্বের একক কি? সিগমা না রে, সিমেন্স পার মিটার। সিমেন্স পার মিটার। এস থাকবে আর এই মিটার যেটা আছে ওটা ইনভার্স হয়ে যাবে। সিমেন্স পার মিটার হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেল। একটা অঙ্ক, কিন্তু একটা অঙ্কের ভিতরে সবকিছু কভার হয়ে গেল না। দেখো, পরিবাহের রোধও নির্ণয় করলাম, পরিবাহিতাও নির্ণয় করলাম, আবার পরিবাহকত্বও নির্ণয় করলাম। মানে আমি এর আগে যা থিওরি পড়াইছি একটা অঙ্ক দিয়ে কিন্তু পুরাটা কভার হয়ে গেছে। যদিও একটা অঙ্কটা, অনেকগুলো অঙ্কই আছে এই রিলেটেড। আচ্ছা, এটা তোমাদের তোলা, এটা তোলো, এটাই লাস্ট অঙ্ক করাবো। তোলো, এটাই লাস্ট অঙ্ক করাবো। তোলো। তাড়াতাড়ি তোলো একটু। হয়েছে, ঘন্টা বেজে গেছে। দেখো, কি বলতেছে? একই উপাদানে দুটি রোধকের রোধ সমান, মানে রোধের মানটা সমান। ধরো দুইটা রোধ, দুইটার মান কি সমান, এটা বলছে। দুইটা রোধের মান সমান। রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত এত হলে তাদের ব্যাসের অনুপাত নির্ণয় করো। তাহলে রোধ যদি সমান হয়, রোধের মান যদি সমান হয়, আমি এইভাবে লিখতে পারি না R1 = R2? লেখা যায় কিনা? দুইটা রোধের মান সমান, তাহলে R1 = কত? R2। আচ্ছা, R1 এর জন্য সূত্র কি হবে? ρ1 L1 ডিভাইডেড বাই কত? A1। ρ1 L1 ডিভাইডেড বাই কত? A1। আর এই জায়গাতে R2 মানে কত হবে? ρ2 L2 ডিভাইডেড বাই কত? A2। এতটুকু বুঝছো? দেখো, বলতেছে একই উপাদানের, একই যদি উপাদান হয় তাহলে কি সেম? কে বলতে পারবে? ক্ষেত্রফল সেম, আপেক্ষিক রোধটা সেম। যদি উপাদান যদি সেম বলা থাকে তাহলে বুঝবা আপেক্ষিক রোধটা কি সেম। যদি এই যে একই উপাদানের বলে তাহলে এই রোটা কি সেম, আপেক্ষিক রোধ সেম হয়। উপাদান যদি সেম হয়, আপেক্ষিক রোধ কি হয়? সেম হয়। কথা বুঝছো? তাহলে এই যে উপাদান যেহেতু সেম,
এটা লিখে নিতে পারো এইভাবে, উপাদান সেম হওয়ায় কি লেখা যাবে? রো 1 সমান সমান রো 2 লেখা যাবে কিনা? তাহলে এই দুইটা যদি সমান হয়, দেখো তো রো 1 সমান সমান রো 2, তাহলে সমানগুলা কেটে দেওয়া যায় না? সমান জিনিস দুই পাশ থেকে কেটে দেওয়া যায় না? কেটে গেল। এরপরে আসো, বলতেছে দৈর্ঘ্যের অনুপাত। তাহলে একটা কাজ করো, এই A1টাকে ওই পাশে পার করে দাও, আর এই L1টাকে এই পাশেই রাখো। তাহলে L1 ডিভাইডেড বাই কত? L2। ওই পাশে কি চলে যাবে? A1 ডিভাইডেড বাই কত? A2। আচ্ছা, এই L1 ডিভাইডেড বাই L2 এটার মান কি তোমাকে দেওয়া আছে না? কত? 4/9। দেখো বলা আছে রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত, তার মানে প্রথম রোধের দৈর্ঘ্য এবং দ্বিতীয় রোধের দৈর্ঘ্যের অনুপাত হলো 4/9। তো বসায় দাও এটা, 4/9 এটা বসায় দাও, 4/9 বসাই দিলা। এখন আসো A1 ডিভাইডেড বাই A2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই বসালা, আর কি এখানে আর হবে নাকি R1 হবে? যেহেতু A1 এই জন্য হবে R1 এটার উপরে স্কয়ার। নিচে কত? পাই R2 এটার উপরে স্কয়ার। উপরে আবার পাই 1 লিখো না, পাইয়ের মান তো ফিক্স, পাইয়ের মান সেম না, তাহলে পাই 1 লেখা যাবে। দেখো তো এই পাই আর এই পাই কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে দেখো তো R1 আর এই যে R2 ওই দুইটার উপরেই কিন্তু স্কয়ার আছে, তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? R1 ডিভাইডেড বাই R2 এই দুইটার উপরে স্কয়ার সমান সমান কত? 4/9 লেখা যায় কিনা? তাইলে R1 ডিভাইডেড বাই R2 সমান সমান কত দাঁড়াবে? এই স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, স্কয়ারের পাশে চলে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। 4 এর উপরে রুট মানে হলো 2, 9 এর উপরে রুট মানে হলো 3, হয়ে যায় কত? 2/3। এখন এটা কি আমাদের অ্যান্সার? বলছে তাদের ব্যাসের অনুপাত কত। আচ্ছা, এটা হলো ব্যাসার্ধ, আমি উপরেও 2 দ্বারা গুণ করব, নিচেও